লাল সবুজের বিজয় উদযাপনে প্রস্তুত দেশ। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের সফরে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি। সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জানালেন শ্রদ্ধা। নগরী জুড়ে উৎসবের আমেজ। আশা করি বাংলাদেশ আরো বেশি উন্নত হবে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নতশীল দেশে পরিণত হবে। ভালো লাগছে, এটা আমাদের বিজয়ের মাস। আগামী দিনের স্বপ্ন একটা সুন্দর স্বপ্নিল বাংলাদেশ। ঘুম থেকে ওঠার পরেই তো পোস্টার বানাইছি, নিজে পড়ছি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শারীরিক অবস্থার উন্নতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আরও 2 থেকে 3 দিন থাকতে হবে হাসপাতালে। প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনায় আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের ধাক্কাধাক্কি। অবসরে যাওয়ার আগে বললেন, বিচারপতি নিয়োগে আইন হওয়া উচিত। ঢাকা দক্ষিণ সিটির পোশাক পরে 25টি স্পটে পরিবহন থেকে চাঁদাবাজি। জোর করে আদায় হচ্ছে টাকা, অনুমোদন নেই বলছে সিটি কর্পোরেশন। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের আয়োজনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বেলা 11টার কিছু পরে ঢাকায় পৌঁছালে রামনাথ কোবিন্দকে লাল গালিচায় স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পরে সশস্ত্র সালামে গার্ড পরিদর্শন করেন অতিথি রাষ্ট্রপতি। এছাড়া সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছেন রামনাথ কোবিন্দ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র ভারত রক্তস্নাত বিজয়ের 50 বছরে পা রাখার ঐতিহাসিক এই ক্ষণে পুরনো বন্ধুতাই যেন ঝালিয়ে নেয়ার নতুন উপলক্ষ এই সফর। বুধবার বেলা 11টার কিছু পরে ভারতের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সস্ত্রীক রামনাথ কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে অভ্যর্থনা মঞ্চে দাঁড়িয়ে 3 বাহিনীর সদস্যদের সশস্ত্র সালাম নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গার্ড পরিদর্শনও করেছেন বর্ণাঢ্য রাষ্ট্রাচারে। এ সময় লাইন অব প্রেজেন্টেশনে অপেক্ষমান মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষে রামনাথ তার স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে বিমানবন্দর ছাড়েন। একই বছর কোনো দেশের রাষ্ট্রপতি এবং সরকার প্রধান যখন প্রতিবেশী কোনো দেশ সফর করেন, সেক্ষেত্রে এই সফরটিকে বিশেষ তাৎপর্যের সঙ্গে দেখছে দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান ভারতের রাষ্ট্রপতি। শহীদদের ফুলেল ভালোবাসা জানিয়ে তিনি একটি বৃক্ষরোপণ করেন। সেখানে ছিল পরিদর্শন বইতে স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন। জোরদার করা হয়েছে নিরাপত্তাও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ সাদিয়া, আর মাত্র কয়েক ঘন্টা এরপরে কিন্তু খুলে দেওয়া হবে সাভারের স্মৃতিসৌধ এবং সর্বসাধারণ কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু এরই মধ্যে কিন্তু প্রস্তুত রয়েছে সাভারের স্মৃতিসৌধ। এবং আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে সৌধটি রয়েছে সেটি কিন্তু আসলে পুরোদমে প্রস্তুত রয়েছে। এবং গতকাল থেকে তো বটেই, তার আগে থেকে কিন্তু আসলে শতাধিক কর্মী কিন্তু সেটি আসলে পরিচ্ছন্নতার কাজ তারা করেন এবং সব ধরনের কিন্তু আসলে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি যদি বলি যে রংতুলির যে শেষ মুহূর্তের আঁচড় সেটি কিন্তু আসলে কিন্তু দেওয়া হয়েছে। এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে কয়েক স্তরে কিন্তু নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে এবং সেটি কিন্তু আইনবাজার থেকে শুরু করে সাভার যে সৌধ রয়েছে এই সৌধ পর্যন্ত কিন্তু আসলে কয়েক স্তরে নিরাপত্তা
বলা কিন্তু থাকবে। আপনাকে জানিয়ে রাখি যে প্রথম প্রহরে কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, কূটনীতিরা রয়েছেন, এবং তারপরে কিন্তু যে মন্ত্রিসভার সদস্যরা রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। এবং শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু আসলে সর্বসাধারণ জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই যে সৌধ রয়েছে সেটি। এবং সবাই কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে আসলে যেটি হবে যে সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে সাভারের যে জেলা পুলিশ রয়েছেন সেই জেলা পুলিশ কিন্তু আসলে নিরাপত্তার যে দায়িত্ব তারা কিন্তু আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে মূল যে বেদি রয়েছে, মূল যে সৌধ রয়েছে সেই সৌধের সামনে কিন্তু আসলে ফুলে ফুলে কিন্তু সজ্জিত করা হয়েছে। আমরা জানি যে ভোর থেকে কিন্তু মূলত এটি শুরু হচ্ছে। এই যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু আসলে সর্বসাধারণের জন্য কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ফুল দেওয়ার পরে কিন্তু আসলে খুলে দেওয়া হবে। এবং তারপরে কিন্তু সব ধরনের সব বয়সী মানুষ কিন্তু আমরা যেমনটি দেখেছি যে এর আগের বছরগুলোতে সবাই কিন্তু মূলত জড়ো হবেন। এবং বলা চলে যে শেষ মুহূর্তে যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এবং শেষ মুহূর্তের যে কর্মকাণ্ড অন্যান্য বছরে কিন্তু আমরা এমনটি দেখেছি যে 16 ডিসেম্বরের আগের দিন আসলে সন্ধ্যা পর্যন্ত চলে, কিন্তু এবার যেহেতু একটি বিশেষ দিন বা একটি বিশেষ বিজয়ের ক্ষণ, সেই কারণে কিন্তু যেহেতু আমরা জানি যে ভারতের রাষ্ট্রপতি কিন্তু এসেছিলেন 12:30টার দিকে, এবং সেই কারণে কিন্তু সৌধ কিন্তু আসলে সকাল থেকে প্রস্তুত হয়ে রয়েছে। তো সব মিলে বলা চলে যে সকাল থেকে কিন্তু সেটি কিন্তু খুলে দেওয়া হবে এবং সকালবেলা কিন্তু রাষ্ট্রপতির কিন্তু প্রধানমন্ত্রীর কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু সেটি সর্বজনের জন্য উন্মুক্ত করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাদিয়া। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের স্মৃতিসৌধের সব প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। তুরস্কের শিশুদের মুখে বঙ্গবন্ধুর বাংলাদেশ। I love you Bangladesh. I love you Bangabandhu. হাজার মাইল দূরের শহর আঙ্কারায় বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কের খবর থাকছে সংবাদের শেষাংশে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। বিপণী বিতান, অফিস, আদালত, ফ্যাশন হাউসগুলোতে সেজেছে লাল সবুজ রঙে। লাল সবুজের পতাকা হাতে ফেরিওয়ালাও জানান দিচ্ছেন উৎসবের প্রস্তুতি। বিজয়ের 50 বছরে সুখী আর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা সাধারণের কণ্ঠে। গর্বের 50, বিজয়ের 50। লাখো শহীদের ত্যাগে যে বিজয়, তার প্রস্তুতিতে কোনো কমতি নেই নগর জুড়ে। লাল সবুজের মিশেলে জড়িয়ে আছে পুরো শহর। বিজয়ের কারিগর, শহীদদের শ্রদ্ধায় নত পুরো জাতি। নগরীর ছোট থেকে বড় সব স্থাপনায় আলোকসজ্জার পাশাপাশি উঁকি দিচ্ছে গর্বের পতাকা। সাধারণের কণ্ঠে তাই উৎসবের আমেজ। এই তো মনের সাজ, প্রাণের সাজ। এই তো স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী 50 বছর, হাতে ঘুম থেকে উঠার পরেই তো পোস্টার বানাইছি, নিজে পড়ছি। এরকম যে সাজানো হয়েছে এটা সত্যি আমাদের জন্য ভালো। মুজিব বর্ষ এমনিতেও সব মিলে বেশ ভালোই লাগছে আমার। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ। সামনের দিনগুলোতে অসাম্প্রদায়িক, সুখী আর সমৃদ্ধ হোক প্রিয় দেশ, আশা সাধারণ মানুষের। আমি অনেক গর্ববোধ করি বাংলাদেশকে নিয়ে। আমি আশা করি বাংলাদেশ আরো বেশি উন্নত হবে, দেশ আরো সামনে আগাক, আরো সবকিছু শিক্ষা, স্বাস্থ্য খাত, এগুলো রাস্তাঘাট সব উন্নত করা হোক, জনজীবন সুন্দর হোক, এটাই আশা। সুবর্ণ জয়ন্তী ঘিরে ভারতের রাষ্ট্রপতি সহ 7 দেশের 302 জন গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতির খবর জানাতে রাজধানীর বিজয় সরণিতে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, আপনি জানেন যে বিজয়ের এই 50 বছর পূর্তিতে বাংলাদেশের সব নগরী ঢাকার মতো কিন্তু নতুন সাজে সেজেছে। আমরা রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেছি, সেই পয়েন্টগুলোকে আসলে সাজানো হয়েছে নান্দনিক সাজে। বিশেষত আমাদের জাতীয় পতাকা, যেটি আমাদের আবেগের জায়গা, সেটি দিয়ে মূলত এই বিউটিফিকেশন অর্থাৎ সৌন্দর্য বর্ধনের কাজটি শুরু করা হয়েছে। পাশাপাশি লাইটিং সহ নানা ধরনের দৃষ্টিনন্দন সেই সৌন্দর্যের মাধ্যমে আসলে মহান বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা বা আয়োজন সেটি যে আসছে সেটি জানান দেওয়া হয়েছে।
আমরা দেখতে পাচ্ছি যে শুধু এই সৌন্দর্য বর্ধনই নয়, পাশাপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অর্থাৎ বিজয়ের যে শুভক্ষণ সেটিতে অংশগ্রহণ করতে বাংলাদেশে এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সহ বিভিন্ন দেশের অতিথিরা। তো সেই ক্ষেত্রে অতিথিদের আগমন, পাশাপাশি দেশের অন্যতম একটি বড় পাবলিক পরীক্ষা এইচএসসি পরীক্ষা, সেটিকে কেন্দ্র করে নানা ধরনের আসলে যানবাহনের চাপ বেড়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ট্রাফিকের পক্ষ থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে বা সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে, বিশেষত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সেটির মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনায় ট্রাফিক সহ নানা ধরনের কার্যক্রমই কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি আছি বিজয় সরণী মোড়ে। এই মোড়টিকে কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা সহ ভারতের জাতীয় পতাকা, যেটি বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের স্মারক 50 বছরের, সেটি দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি সব ভবন এমনকি রাস্তায় লাইটিংয়ের মাধ্যমে কিন্তু এই বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা আসছে সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছি এই নগরের নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে। তারা কিন্তু বলেছেন বাংলাদেশ 50 বছর পূর্ণ করেছে, সেটি অবশ্যই বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের। পাশাপাশি তারা তাদের আশা, যেটি দেশকে নিয়ে তারা তাদের যে প্রত্যাশার কথা সেটিও জানিয়েছেন যে বাংলাদেশ উন্নত দেশ হওয়ার পাশাপাশি, বাংলাদেশ সুখী সমৃদ্ধ দেশ হওয়ার পাশাপাশি যে ধরনের নানা ধরনের সুযোগ রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য সহ সব সুযোগেই বাংলাদেশ একটি উল্লেখযোগ্য উদাহরণ হবে, এমনটি আজকের দিনে প্রত্যাশা করছেন তারা। তো এই বিজয়ের শুভক্ষণ এগিয়ে আসছে, নাগরিকদের যেমন প্রত্যাশা রয়েছে তেমনি সব শ্রেণী পেশার মানুষও কিন্তু বাংলাদেশকে ঘিরে তাদের স্বপ্নের কথা জানিয়েছেন। এই ছিল রাজধানীর বিজয় দিবসকে কেন্দ্র করে নানা ধরনের সাজসজ্জা এবং নাগরিকদের প্রত্যাশার সর্বশেষ খবরাখবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রস্তুতির খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শাকির আহমেদ। জাপানি 2 শিশু আগামী 3 জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে। তবে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে যে কোনো সময় বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 21 নভেম্বর 2 শিশু বাবার কাছেই থাকবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায় বলা হয় বছরে 3 বার বা বাংলাদেশে এসে 10 দিন করে শিশুদের সঙ্গে থাকতে পারবেন এবং আসা যাওয়া সহ যাবতীয় খরচ দিতে হবে শিশুর বাবাকে। আর গত কয়েক মাস বাংলাদেশে অবস্থান ও যাতায়াত বাবদ 7 দিনের মধ্যে মাকে 10 লাখ টাকা দিতে শিশুদের বাবার প্রতি নির্দেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জাপানি মা, যার পরিপ্রেক্ষিতে এই আদেশ। ভরা মৌসুম না হলেও ঝাঁকে ঝাঁকে ইলিশ মিলছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। আগামী 10 থেকে 12 দিন এই অবস্থা চলতে থাকলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা জেলেদের। এবছর মৌসুম কিছুটা পরিবর্তন হওয়ায় শীতে বেশি ইলিশ ধরা পড়ছে বলে মনে করছে মৎস্য বিভাগ। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। অসময়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। এতে হাসি ফুটেছে জেলেদের মুখে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত চলে ইলিশের ভরা মৌসুম, কিন্তু সে সময় দেখা মেলেনি কাঙ্ক্ষিত ইলিশের। তবে শীতে ভরা মৌসুম না হলেও এবার দেখা যাচ্ছে উল্টো চিত্র। হঠাৎ করে গেল 2 দিন ধরে মেঘনা তেঁতুলিয়া সহ সাগরের মোহনায় ধরা পড়ছে রূপালী ইলিশ। আরও কিছুদিন এমন অবস্থা থাকলে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন জেলেরা। এই সময় তো আগে মাছ ছিল না, এখন আমরা এই 2 দিন ধরে মাছটা পাইতে আছি। মাছটা তো পাওয়াতে আমরা অনেক খুশি। আগে দেখা গেছে 800-900 টাকা হয়েছে, 5,000 টাকা পাওয়া যায়। এর তো মনে করেন চলতে মোটামুটি একটু চলা যায়। 2,000-2,500 টাকার পাই, তো মোটামুটি চাল ফল কিনে বাচ্চাদের কিনে ভাত দিয়ে খেতে পারি। ইলিশের মৌসুমে কিছুটা পরিবর্তন হওয়ায় বেশি ইলিশ ধরা পড়ছে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা। অনেক সময় যে সময় পাওয়ার কথা পাচ্ছি না, কিন্তু টোটালি কিন্তু মাছ আসতেছে। শীত এবং শীতের পরেও আমাদের মার্চের দিকেও যথেষ্ট পরিমাণে কিন্তু ইলিশ পাওয়া গেছে। চলতি বছর ভোলায় ইলিশের লক্ষ্যমাত্রা 1,77,000 মেট্রিক টন। মৌসুমের প্রথম মাসেই লক্ষ্যমাত্রার অর্ধেক ইলিশ ধরা পড়েছে। সময় সংবাদ, ভোলা। টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু। এরই মধ্যে অভিজাত হোটেলগুলোতে শতভাগ রুম বুকিং হয়ে গেছে। নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে থাকার কথা জানিয়েছে টুরিস্ট পুলিশ।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য আর সাগরের নীল জলরাশি, পাহাড়ের অপরূপ প্রকৃতির সঙ্গে ডিঙ্গি নৌকার খেলা। শীত মৌসুমে এসবই উপভোগে কক্সবাজারে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বিজয় দিবস সহ সাপ্তাহিক মিলে 3 দিনের ছুটি। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে তারাকামানের হোটেলগুলোর শতভাগ রুম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতিও শেষ তাদের। আমাদের সব রুম বুকড হয়ে গেছে আর কি, ফিল আপ। গেস্ট রুম চাইলেও আমরা গেস্টকে রুম দিতে পারছি না। 2 বছর পর আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি। আগামী 16, 17, 18 কক্সবাজার খুবই ব্যস্ত। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা হোটেলকে সাজাইছি, আরও সাজাবো। টানা ছুটিতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে, তাই আগাম মহড়াও করেছে ট্যুরিস্ট পুলিশ। তারা বলছে পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দিবারাত্রি তাদের জন্য কাজ করে যাচ্ছি যেন কোনো ধরনের অপরাধকর্ম, কোনো ছিনতাই বা রাহাজানি বা ব্যাগ নিয়ে টানাটানি বা যে কোনো অপরাধ যেন না ঘটে, এই জন্য আমরা সদা তৎপর রয়েছি। আর জেলা প্রশাসন জানিয়েছে টানা ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও যানবাহনে পর্যটকদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক মাঠে থাকবে নজরদারি। সবসময় মনিটরিং করছে যাতে কোনো হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া না আদায় করে কোনো পর্যটকের অযথা হয়রানিতে না ফেলে। সৈকত শহরে রয়েছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। এতে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাভারের গোলাপগ্রামে ফুল বিক্রি হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ, দোকানদাররা কৃত্রিম বা কাগজের ফুলের দিকে ঝুঁকতে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। হাত বদলের পর মোকাম থেকে দোকানদারদের হাতে আসলেই প্রতিটি ফুলের দাম বেড়ে যায় 8 থেকে 9 গুণ। সাভার থেকে মোজাফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 ডিসেম্বর ঘিরে সাভারের দোকানগুলোতে বেড়েছে ফুলের চাহিদা। কিন্তু বিরলিয়ার গোলাপ বাগানে পর্যাপ্ত পরিমাণ ফুল থাকলেও চাহিদা কম থাকায় চাষিরা বিপাকে। তাদের অভিযোগ, সেচ, সার, নিড়ানি ও দিনমজুরের খরচ উঠছে না বর্তমান দামে। বিজয় দিবসে ফুল বিক্রি করতে না পারলেও সামনে ভাষা, ভালোবাসা ও স্বাধীনতা দিবস ঘিরে লাভের আশায় তাকিয়ে আছেন তারা। যে টাকাটা ফুল কাটায়, কাটার টাকা আসে না। আমি এই পর্যন্ত 60,000-এর মধ্যে 4,000 টাকা পাইছি। সার, খোল, গোবর, পানি, বিষ অনেক খরচ, ঠিক আছে, সে আর আমরা টাকা পাই না। সামনে 2টা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান 2টা যদি পয়সা পাই তাহলে আল্লাহ দিলে আমরা একটু লাভের মুখ হবো। তবে ফুলের দামের ব্যাপক হেরফের দেখা গেছে সাভারের স্থানীয় ফুলের দোকানগুলোতে। সেখানে গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস সহ বিভিন্ন ফুলের দাম অনেক চড়া। দোকানদাররা বলছেন কৃত্রিম ফুল বেশ কয়েকবার ব্যবহার করতে পারায় তারা তাজা ফুলের দিকে তেমন ঝুঁকছেন না। তাছাড়া প্রতিটি গোলাপ তাদের কিনতে হয় 8 থেকে 10 টাকা দামে। অন্যান্য তাজা ফুলের দামও অনেক বেশি। গোলাপ ফুলের বান্ডেল 1000, 1500, গাঁদা ফুলের ঝোপনা 500, 600, 700। সামনে আরো বাড়বে, আবার এটা অনেক টাইমে কমেও যায় দামটা। এখন বাজারটা একটু বেশি, কারণ 16 ডিসেম্বর উপলক্ষে ফুলের দাম বাড়বে, এটা স্বাভাবিক। এক পিস গোলাপ ফুল 15 টাকা, 12 টাকা, 10 টাকা এরকম কিনা লাগছে। আর এক পিস আর্টিফিশিয়াল ফুল আমরা 8 টাকা, 9 টাকার ভিতরে হলে পাওয়া যাইতেছে। আর্টিফিশিয়াল ফুলটা আবার আমাদের ফেরত আসতেছে, আর কাঁচা ফুলটা তো আর ফেরত আসতেছে না। সাভার উপজেলা কৃষি অফিসের তথ্য মতে বিরুলিয়া ইউনিয়নে প্রায় 400 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। কয়েক প্রজাতির গোলাপ, গ্ল্যাডিওলাস, কাদা সহ বিভিন্ন ফুলের চাষ হয়। এর মধ্যে 300 হেক্টরেই চাষ হয় গোলাপ। সময় সংবাদ, সাভার। নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাত। প্রথম 2 দফায় করোনা টেস্টে খেলোয়াড়, কোচিং স্টাফ সবারই নেগেটিভ আসে, কিন্তু তৃতীয় দফায় পজিটিভ আসে কেবল হেরাতের। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে জাতীয় দলের 9 ক্রিকেটার ও কোচিং স্টাফের কোয়ারেন্টাইনের সময়সীমা বেড়েছে। এই 9 জন হলেন অধিনায়ক মুমিনুল, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, বিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আব্দুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের 3 সদস্য। গতকাল এই 9 জন জিম করতে আসেননি বলে জানায় দলীয় একটি সূত্র। আইসোলেশনে থাকার সময় তারা জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন না বলে জানা গেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির খবর। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতকে ফেভারিট মেনেই তাদের বিপক্ষে লড়াইটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। এদিকে জয় বা ড্র আশা না করলেও খেলোয়াড়রা সেরাটা দিবে বলে বিশ্বাস লাল সবুজ জার্সিধারীদের কোচ ইমান গোবিনাথানের। অন্যদিকে কোরিয়ার বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না ভারতের কোচ গ্রেহাম রিড। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়।
ঘরের মাঠে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আসলে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক পারফরমেন্সে লাল সবুজদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ভারতীয়রা। র্যাঙ্কিংও কথা বলছে তাদের পক্ষে। বিশ্ব হকির তালিকায় যেখানে ভারতের অবস্থান 3-এ, বিপরীতে বাংলাদেশ রয়েছে 38তম স্থানে। তাই বলাই যায় স্বাগতিকদের জন্য লড়াইটা বেশ কঠিনই হবে। যদিও বাংলাদেশের প্রস্তুতিটা তেমন ভালো নয়, তবে আসরের আগে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলে আশরাফুল জিমিরা। ভারতের বিপক্ষে এই দুটি ম্যাচের অভিজ্ঞতা কাজে দেবে বলে বিশ্বাস অধিনায়কের। টেকনিক আমাদের শিখিয়েছে, আমরা যদি ওগুলা 100% ট্রাই করতে পারি, ইনশাল্লাহ ভালো একটা কিছু করা সম্ভব। ভারত অলিম্পিক পদক জয়ী, তাদের ফেভারিট মানছেন আশরাফুলরা। তাদের বিপক্ষে লড়াইটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ওরা অনেক আগে, তো ওদের সাথে আসলে আমরা জিতবো এটা আসলে আমার মনে হয় না। শুধু অংশগ্রহণ না, আমরা চাইবো আমাদের বেস্ট খেলার জন্য। এদিকে এবারের আসরে জাপান, পাকিস্তান, কোরিয়া ও ভারত সবগুলো দলই টিম হিসেবে বেশ শক্তিশালী। দেখুন, বাংলাদেশ দল দীর্ঘ 40 মাস পর খেলতে নামছে। প্রস্তুতিতে ঘাটতি রয়েছে, তাই এই টুর্নামেন্টে স্বাগতিকদের বেশি কিছু চাওয়ার নেই, অন্যরা অনেক এগিয়ে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে হোঁচট খেয়েছে ভারত। তারপরও বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চায় রেডের দল। বাংলাদেশ দল ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে, তবে আমরা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। আপাতত র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তার কথা না ভেবে মাঠে লড়াই করে সেরাটা দিতে চায় লাল সবুজ জার্সিধারীরা। দীপু, সময় সংবাদ, ঢাকা। জানাবো তুরস্কে বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কের খবর। একটি পার্ক যেন বদলে দিয়েছে অনেক কিছু। হাজার হাজার মাইল দূরেও তুরস্কের শিশুদের কাছে এখন প্রিয় হয়ে উঠেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। আঙ্কারায় বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কে এসে সবাই ধন্যবাদ দিচ্ছে বাংলাদেশকে। আঙ্কারা মিউনিসিপ্যালিটি ও ঢাকা উত্তর সিটির সমন্বিত উদ্যোগে পার্কটি চালু হয় gত সোমবার। তুরস্ক থেকে রাশেদ লিমনের রিপোর্ট। Park, evet, güzel. Bangladeş'e selamlar. Hello Bangladesh. Do you need Bangladesh? I love you Bangladesh. I love you Bangabandhu. কদিন আগেও বাংলাদেশকে চিনত না তারা, কিন্তু এখন তার্কিশ এসব শিশুদের মুখে বাংলা বলি। বাংলাদেশ ülkesi। একদিকে বিজয়ের 50 বছর, অন্যদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। 5000 মাইল দূরে তখন ভিন্ন এক জাতির নতুন এক প্রজন্মকে জানিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশের পরিচিতি। বলছি তুরস্কের রাজধানী আনকারার কেসিওরানে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল পার্কের কথা। প্রধান ফটকেই শ্বেত পাথরে খচিত জাতির পিতার ছবি, সঙ্গে ইংরেজি আর তার্কিশ ভাষায় সংক্ষিপ্ত জীবনী, আর এতেই সেখানে আগ্রহের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে পার্কটির কারণে আমাদের খেলাধুলার একটা জায়গা হয়েছে। আমরা বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানতে পেরেছি। এই পার্কে নানা রকম খেলাধুলার পাশাপাশি বড়দের হাঁটা চলার জায়গাও রয়েছে। ধন্যবাদ বাংলাদেশ। প্রায় 10 বিঘা জমির উপর এই পার্কে রয়েছে ফুটবল, টেনিস, ভলিবল, বাস্কেটবল খেলার ব্যবস্থা। আছে শিশুদের খেলাধুলার নানা অনুষঙ্গ। আমরা জেনেছি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্ক, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। কেসিওরানের এই এলাকায় তার্কিশদের পাশাপাশি বসবাস করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। তাই এর মাধ্যমে বঙ্গবন্ধু আর বাংলাদেশের নাম ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাসটা দেওয়া আছে এখানে। বিশ্বের দরবার থেকে অনেকেই আসে এবং তারা যখন আসবে তারাও কিন্তু একবার না হলেও দাঁড়িয়ে কিন্তু তারা এটা পড়বে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আমাদের টার্কিশ সিটি কর্পোরেশন আমরা মিলেই কিন্তু এই পার্কটি করেছি এবং অনুরূপভাবে ঢাকাতেও কিন্তু আরেকটি পার্ক উদ্বোধন হবে আমাদের কামাল আতাতুর্কের নামে। 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল পার্ক। পরিবেশ বান্ধব বলতে যে কেবলমাত্র গাছগাছালি দিয়ে ঘেরা সেটিই বোঝায় না, তা প্রমাণ মিলবে এই তুরস্কের বঙ্গবন্ধু পার্কে এসে। এটি করা হয়েছে সম্পূর্ণ শিশুদের জন্য, একদম খেলাধুলার উপযোগী করে। পাশাপাশি এই পার্কটি যুগের পর যুগ ধরে এই তুরস্কের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, আনকারা, তুরস্ক। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।